হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। কেন না, তার কারণ হচ্ছে মার্কেট যেভাবে ফল করছে বা মার্কেটের এই যে পতনটা আসছে, এই পতনটা কিন্তু আগামী দিনে যদি আরও 4 সপ্তাহ 5 সপ্তাহ 6 সপ্তাহ ধরে আপস অ্যান্ড ডাউন, ভোলাটিলিটি ইত্যাদি সমস্ত কিছুর মধ্যে চলে বা না চলে, যাই চলুক না কেন, কারণ মার্কেটের মধ্যে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা বিশেষ টাইপ অফ ট্রেডিং সিস্টেমকে আগামী দিনে ফেভার করবে এবং সেটা হচ্ছে ভ্যালু ইনভেস্টিং। ভ্যালু ইনভেস্টিং বলার অর্থ হচ্ছে যে সমস্ত শেয়ারগুলো আন্ডার ভ্যালুড স্টেটে আছে সেই সমস্ত শেয়ারগুলোকে বাই করা। বিগত আমরা যদি 5 বছরের হিস্ট্রি দেখি, অর্থাৎ পোস্ট কোভিড যে র্যালি আমরা দেখেছি, সেই সময়ে হাই লিকুইডিটি এবং তার সাথে ইন্টারেস্ট রেট অনেক কম হয়ে যাওয়া, এই সমস্ত কারণে মার্কেট একটা ওয়ান সাইডেড পুরো র্যালি দেখিয়েছে। কিন্তু এই ওয়ান সাইডেড র্যালিটা যে মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে, এরপর থেকে মার্কেটের যে ক্লাসিক্যাল মার্কেটের যে ফর্মুলা, অর্থাৎ ভ্যালু ইনভেস্টিং, আন্ডার ভ্যালুড শেয়ার বাই করা, ওভার ভ্যালুড শেয়ারে সেল করা, এই যে প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের ওপরের পরে আগামী দিনে মার্কেট চলবে। তো সুতরাং যারা এই সমস্ত বিষয়গুলো জানেন, বোঝেন বা এইগুলো করতে চান, লং টার্ম পোর্টফোলিও বিল্ড আপ করতে চান, তাদের জন্য এই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই দিকটা মাথায় রেখে আমি এই ভ্যালু ইনভেস্টিংয়ের যে ক্লাস বা এই ভ্যালু ইনভেস্টিংয়ের যে কোর্স, সেটা এরপর থেকে ইউটিউবে করব এবং বা ফেসবুকে যাই বলুন না কেন, সেখানে পুরো জিনিসটাই আমি করতে চলেছি। এরপরে আমি প্রত্যেক শনিবার একটা করে ইম্পর্টেন্ট ভ্যালু ইনভেস্টিংয়ের যে টপিকস, সেই টপিকসগুলো নিয়ে আসবো এবং আপনাদেরকে একটু শেখানোর চেষ্টা করব। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমি নিজে যেহেতু এই মুহূর্তে সেবি রেজিস্টার্ড নই, তো আমি আপনাকে ডাইরেক্টলি কোনো শেয়ারের যে রেকমেন্ডেশন করা, সেই জিনিসটা আমি করতে পারি না। যেহেতু আমি করতে পারি না, তাই আমি চাই যে আপনি সেই জিনিসটা যাতে নিজে থেকেই করতে পারেন এবং আপনি যেই বিভিন্ন জনকে জিজ্ঞেস করেন যে কোন শেয়ারটা কিনবো, কোনটা কম প্রাইসে চলছে, রাইট? এই যে বিষয়টা, কোন একটা শেয়ার ফল করেছে মানেই তার মধ্যে যে ভ্যালু বাইং রয়েছে সেটা কিন্তু নয়। আবার কোনো একটা শেয়ার হু হু করে বাড়ছে মানেই তার মধ্যে যে বাইং অ্যাক্টিভিটি কমে গেছে সেটাও নয়। তো ভ্যালু ইনভেস্টিং বোঝার জন্য আমাদের প্রথমে যেটা বুঝতে হয় ভ্যালুয়েশন। তো ভ্যালুয়েশনের পার্টে আমি পরে আসব। আমি আজকের ডেটে আজকের যে পুরো টপিক, সেটাতে আমি একটা ইম্পর্টেন্ট রেশিও নিয়ে কথা বলবো এবং সেই রেশিওটা হচ্ছে কি, ইন্টারেস্ট কভারেজ রেশিও, রাইট? তো এইভাবে প্রচুর রেশিওস হয়, ফাইন্যান্সিয়াল রেশিওস। সেই সমস্ত ফাইন্যান্সিয়াল রেশিওসগুলো জানলে আমরা ইজিলি কিন্তু বিভিন্ন রকমের আন্ডার ভ্যালুড স্টককে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। তো প্রত্যেক শনিবার মনে রাখবেন যে ভিডিওটা আসবে, আপাতত নেক্সট কয়েকটা সপ্তাহ, তার মধ্যে আমি বিভিন্ন রকমের এই রেশিওসগুলো শেখাবো। সেই রেশিওসগুলোকে কম্বিনেশন করে কি করে আপনি চিন্তাভাবনা করবেন সেই বিষয়টাও শেখাবো এবং তার সাথে পরবর্তীকালে কি করে আপনি একটা স্ক্রিনার বানাবেন, যে স্ক্রিনারটাকে ইউজ করে আপনি নিজে স্টক দেখতে পাবেন। তো পুরো প্রসেসটাই আমি এখানে দেখানোর চেষ্টা করব। ভ্যালু ইনভেস্টিং মানে আমরা লং টার্মের কথা ভাবছি এবং লং টার্মের কথা ভাবার জন্য আমরা একটা দীর্ঘ সময় ধরে হোল্ডিং করব, 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, এইরকম একটা হোল্ডিং পিরিয়ড যাদের আছে, যারা ফিউচার জেনারেশনের জন্য ওয়েলথ বিল্ড আপ করতে চান, তাদের জন্য এই কোর্স বা এই পার্টটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। তো যাই হোক, আমরা ভ্যালু ইনভেস্টিংয়ের যে পার্ট, সেই পার্টে আজকের যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিওকে এক কথায় বলা হয় ডেট টু প্রফিটেবিলিটি রেশিও। অর্থাৎ যখন আমরা কোনো একটা কোম্পানির ফাইন্যান্সিয়ালস দেখি, সেখানে একটা বিষয় থাকে যেটাকে বলা হয় এবিট। এবিট কথার অর্থ হচ্ছে এবিট কথাটার অর্থ হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স, এবং অনেকে এটা বলেন এবিডা, আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন, রাইট? এক্ষেত্রে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন পার্টটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে পার্টটা পড়ে থাকে সেটাকে বলা হয় এবিট। অর্থাৎ আমি প্রফিট করলাম, প্রফিট করার পর
আমি যে পরিমাণ সেল করেছি সেই সেলের পর আমার যতটা কস্ট গিয়েছে সেটা বাদ দেওয়ার পরে যেটা থাকছে সেটা EBITDA। ওখান থেকে যদি আমি ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন যদি বাদ দিয়ে দিই তাহলে যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় EBIT। EBIT কথার অর্থ হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। তো এই যে EBIT পার্টটা রয়েছে, এই EBIT পার্টটাকে যদি আমি কোনো একটা সেই কোম্পানিরই সেই বছর বা সেই টাইম পিরিয়ডের মধ্যে তার যে ইন্টারেস্ট, সে কত টাকার ইন্টারেস্ট পে করেছে সেটা দিয়ে যদি আমি কোনো একটা রেশিও বানাই, সেই রেশিওটাকেই বলা হবে ইন্টারেস্ট কভারেজ রেশিও। ওকে, তো আমি যদি এখন এখান থেকে সোজা ইন্টারেস্ট কভারেজ রেশিওটার দিকে যাই, তাহলে যে জিনিসটা দেখতে পাবো সেটা হচ্ছে ফর্মুলাটা হচ্ছে অনেকটা এই রকম, রাইট? এবং বলার অর্থ হচ্ছে ইন্টারেস্ট কভারেজ রেশিও ইকুয়ালস টু EBIT ডিভাইডেড বাই ইন্টারেস্ট এক্সপেন্স। অর্থাৎ কোনো একটা কোম্পানি যখন আমরা ফাইন্যান্সিয়ালস দেখছি, অর্থাৎ কোনো একটা রিপোর্ট দেখছি, সেক্ষেত্রে EBIT এর পরিমাণটা কত এবং সেটাকে যদি আমি ইন্টারেস্ট দিয়ে ভাগ করি তাহলে যেটা বেরোচ্ছে সেটাকেই বলা হয় ইন্টারেস্ট কভারেজ রেশিও। ইন্টারেস্ট কভারেজ রেশিওর যে মিনিং বা যে সিগনিফিকেন্স সেটাকে আমরা প্রথমে বোঝার একটু চেষ্টা করি এবং তারপরে আমরা এই সিগনিফিকেন্স ধরে কি করে আমরা ডিসিশনস নেব বা পুরো বিষয়টাকে কি করে আমাদের চিন্তাভাবনা করা উচিত সেটা নিয়ে একটু ডিসকাশনটা করব। তো প্রথমেই যদি আমরা দেখার চেষ্টা করি যে এটা অ্যাকচুয়ালি এই রেশিওটা কি, কত হলে কত হয়। যদি এটা লেস দেন 1 হয়, অর্থাৎ 1-এর থেকে যদি কম হয়, তার মানে হচ্ছে কোম্পানি কিন্তু তার যে ইন্টারেস্ট রয়েছে, অর্থাৎ সে যে লোন নিয়েছে তারপরে যে ইন্টারেস্ট রয়েছে সেটা কিন্তু সে পে করতে পারছে না। অর্থাৎ EBIT এর পরিমাণ তার কম, ইন্টারেস্টের পরিমাণ অনেক বেশি। সো লেস দেন 1 মানে কোম্পানি কিন্তু ডেঞ্জার জোনে ঢুকছে। যদি 1 to 2 এর মধ্যে হয় তার মানে হচ্ছে এটা স্লাইডলি একটু রিস্কি পজিশনে রয়েছে। যদি 2 থেকে 3-তে হয় তার মানে ওটা অ্যাভারেজ রয়েছে। আর যদি 3 থেকে 5 এর মধ্যে ইন্টারেস্ট কভারেজ রেশিও হয় তার মানে হচ্ছে এটা খুবই ভালো। আর গ্রেটার দেন 5 মানে প্রচুর স্ট্রং, তার যে ফাইন্যান্সিয়াল সেটা যথেষ্ট স্ট্রং রয়েছে। আমরা অনেকেই আছি যারা কেবলমাত্র ডেট টু ইকুইটি দেখি। ডেট টু ইকুইটি যদি আমরা দেখি সেখানে আমরা শুধুমাত্র ডেট পোর্শনটার কথা ভাবি এবং তার কত ইকুইটি রয়েছে সেটা দেখার চেষ্টা করি। কিন্তু ইন্টারেস্ট কভারেজ রেশিও আপনাকে কি দিচ্ছে, ওই যে সেই ডেটটা নিয়েছে সেই ডেটটা কতটা পার্সেন্টেজ অফ ইন্টারেস্টে নিয়েছে এবং তার জন্য তার টোটাল ইন্টারেস্ট কতটা এক্সপেন্স হচ্ছে সেই বিষয়টা আমরা এখানে বুঝতে পারছি। আর উল্টো দিকে যে EBIT রয়েছে, অর্থাৎ সে কতটা পরিমাণ আর্নিং করছে যার জন্য সে ইন্টারেস্টটা পে করতে পারবে কি না সেই বিষয়টা পুরোপুরিভাবে বোঝা যায় আমাদের এই ইন্টারেস্ট কভারেজ রেশিও থেকে। এখন যদি আমরা নেক্সট পার্টে যাই যে এর কি সিগনিফিকেন্স রয়েছে বা এর গুরুত্বটা কোথায় রয়েছে, তাহলে আমরা কি কি জিনিস দেখতে পাই। প্রথম কথা হচ্ছে আমরা এই ইন্টারেস্ট কভারেজ রেশিওটা শুধুমাত্র আমরা যে ইনভেস্টাররা আছি তারা দেখি না, এটা আরও অনেক গুরুত্ব রয়েছে পুরো কোম্পানির বিজনেস চালানোর জন্য। তো সেই গুরুত্বগুলোর দিকে আমরা একটা একটা করে দেখি। প্রথম হচ্ছে এটা প্রুভ করে যে তার ডেট সেফটি ইন্ডিকেটর বলা হয়, অর্থাৎ সে কতটা পরিমাণ ধার নিচ্ছে এবং তার কতটা এবিলিটি রয়েছে টু পে দ্য ইন্টারেস্ট, রাইট? অর্থাৎ সে যতটা পরিমাণ ধার নিচ্ছে সে সুদটা পেমেন্ট করতে পারছে কিনা কোনো কোম্পানি, সেটা বোঝার উপায় হচ্ছে এই রেশিওটা। সেকেন্ড হচ্ছে কোনো কোম্পানির ফাইন্যান্সিয়াল হেলথ যদি আমাকে চেক করতে হয় তাহলে এই জিনিসটা বোঝায় ব্যালেন্স শিটের মধ্যে। ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি দেখি এটা ব্যালেন্স শিটের অ্যাকচুয়ালি আমার স্ট্রেংথটা বোঝায়। সেকেন্ড যেটা দেখায়, এটা দেখে অনেক ইনভেস্টার আছেন যারা হাই এন্ড ইনভেস্টার হন তারা অ্যাকচুয়ালি এটা দেখে কনফিডেন্স পান এবং তার সাথে সাথে যদি কোম্পানির পরবর্তীকালে কোনো মনে করুন বিজনেস ডাউন টার্নে যাচ্ছে, এরকম কোনো সিনারিওস আসছে, তো সেক্ষেত্রে সে আবার ব্যাংকের কাছ থেকে ধার নেবে কিনা বা তার অ্যাসেট কোয়ালিটি কীরকম রয়েছে সেটা বোঝা যায়। এবং ব্যাংক তাকে লেন্ডিং করার আগে বা তাকে ধার দেওয়ার আগে ব্যাংক অ্যাকচুয়ালি এই জিনিসটা কিন্তু চেক করে যে তার কতটা ক্ষমতা আছে যে
তার যে ইন্টারেস্ট হতে চলেছে বা সে কতটা পেমেন্ট করতে পারবে। যদি ইন্টারেস্ট কভারেজ রেশিও খুব খারাপ হয় সেক্ষেত্রে ব্যাংক কিন্তু লোন দিতে চায় না। সো এটা অ্যাকচুয়ালি ফিউচারের দিকে কোনো কোম্পানি অ্যাগ্রেসিভলি গ্রোথ করতে যাচ্ছে, তার হয়তো একটা ডেট সাইকেলের মধ্যে পড়েছে এবং সে তখন ডেট নিতে চাইছে অর্থাৎ ধার নিতে চাইছে, সেই সময় কিন্তু এই যে রেশিওটা এর কিন্তু গুরুত্ব খুব বেড়ে যায়। এছাড়া আরেকটা ইম্পর্টেন্স রয়েছে, সেটা হচ্ছে সাইকেল সেন্সিটিভিটি। কিছু কিছু সেক্টর রয়েছে, ফর এক্সাম্পল মনে করুন স্টিল, সুগার, বা আমি যদি অ্যাভিয়েশন দেখি, এই সমস্ত যে সেক্টরগুলো আছে অর্থাৎ যেগুলো অ্যাকচুয়ালি সিক্লিক্যাল সেক্টর বা সাইক্লিক্যাল সেক্টর, সেই সমস্ত সেক্টরগুলো যখন ডাউন টার্নে যায় সেই সময় এই ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি তার খুব ভালো থাকে তাহলে কিন্তু বিভিন্ন ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে বা মার্কেট যখন একটা ডিপ্রেশন সিচুয়েশনের মধ্যে যাচ্ছে, হয়তো তার সেলস কম আছে, সেই সমস্ত সিচুয়েশনসগুলোকে সারভাইভ করতে হেল্প করে, রাইট? তো এই সমস্ত কিছুর জন্য কিন্তু ইন্টারেস্ট কভারেজ রেশিও যেটা রয়েছে তার কিন্তু একটা প্রচুর পরিমাণে গুরুত্ব রয়েছে। এছাড়া সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে এই রেশিওটাই কিন্তু একমাত্র রেশিও নয়, বা আপনি যদি এটা ভেবে থাকেন যে এই রেশিওটা দেখেই আমি সমস্ত শেয়ার চুজ করে নেব, সেটা কিন্তু একদমই নয়। আমি প্রত্যেক শনিবারে বিভিন্ন রকমের রেশিওস নিয়ে কথা বলবো, পরবর্তীকালে সেগুলোর কম্বিনেশন করব, যেগুলো নর্মালি আপনি জানেন সেই রকম রেশিওস নয়। আমি যেগুলো অ্যাকচুয়ালি কোর ভ্যালু ইনভেস্টিংয়ে পড়ানো হয় বা পড়া হয় সেই টাইপের যে রেশিওসগুলো, সেগুলো নিয়ে একটার পর একটা আমি ডিসকাশন করব। তো একটা কথা আমাদের মনে রাখতে হবে, যে সমস্ত কোম্পানিতে আপনি ইনভেস্টমেন্ট করছেন তার ইন্টারেস্ট কভারেজ রেশিও যদি আপনি দেখেন, সেক্ষেত্রে আপনি দেখার চেষ্টা করবেন 3 to 5 যদি হয় দ্যাট উড বি গুড, যদি গ্রেটার দেন 5 হয় ভেরি গুড, আর যদি 1-এর কম হয় তাহলে প্রচুর রিস্কি। আপনি এই প্যারামিটারটা ইউজ করুন, আপনার শেয়ার মার্কেটে যত শেয়ার আছে 50 to 60% শেয়ার এমনিতেই বাতিল হয়ে যাবে। তো এইভাবে আমরা বিভিন্ন রেশিওস দেখব, সেই রেশিওসগুলো দেখে আমরা প্রচুর শেয়ারকে রিজেক্ট করব যেগুলো ইনভেস্টেবল আদৌ নয়, রাইট? কারণ ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ যদি না থাকে, সেক্টরাল স্ট্রেংথ যদি না থাকে, সেই শেয়ার কখনোই বাড়তে পারবে না, রাইট? আজকে আশা করি এই ভিডিওটা থেকে আপনি ইন্টারেস্ট কভারেজ রেশিও বিষয়টা বুঝতে পারলেন, এবং আগামী দিনে আমি পরবর্তীতে আরও যে সমস্ত রেশিওসগুলো আছে সেগুলো নিয়ে একটার পর একটা ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।